ইসলামী দলগুলোর সমমনা 8টি দল জরুরি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেছেন। তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং বৃহৎ আন্দোলনে যাচ্ছেন ইসলামী দলগুলো বিএনপির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা মোনামি ম্যাডামকে নিয়ে সাদিক কায়েমকে সংযুক্ত করে সোশ্যাল মিডিয়াতে যে অশ্লীল ছবিগুলো বেরিয়েছে, এর সত্যতা কতটুকু, কি চলছে, রাজনীতিকে উলঙ্গ করে কারা লাভবান হচ্ছে, চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক, প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হলো বাংলাদেশের, যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, জানি না এটার অক্সফোর্ডের কোনো অবস্থা আছে কিনা। পৃথিবীর বিখ্যাত কয়েক হাজার বিশ্ববিদ্যালয় তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না। এই বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিয়েছিল পূর্বের সরকার, রাজনৈতিক বা টর্চার সেল বা দলীয় একটা কার্যালয় বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। অবশেষে 5 তারিখে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। সে নির্বাচনে ভূমিধস বিজয় পায় শিবির। এরপর টার্গেটে আসে আমাদের শহরের মোনামি ম্যাডাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ম্যাডাম খুব আলোচিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে শিবিরের মহিউদ্দিনকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে। এরপর ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল যখন হেরে যাচ্ছিল, তখন এই মোনামি ম্যাডামের সাথে আমরা দেখেছিলাম ছাত্র দলের কিছু উঁচু বাক্য বিনিময় হয়েছে। কার্যত এই ম্যাডামের সাথে কথা বলে যেটুকু বুঝেছি, তিনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক নন, কিন্তু তিনি খুব স্টেট কাট, তিনি অনেস্ট এবং সত্যবাদী একজন শিক্ষিকা। তার কাছে দল নয়, বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার একটা অবস্থা রয়েছে। অর্থাৎ তিনি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে এবং বিশ্ববিদ্যালয়কে সর্বাধিক গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েমদের বিজয় বাকি যে দলগুলো রয়েছে তাদের পরাজয় তারা মেনে নিতে পারেনি। তাই বিভিন্ন সময় তারা সোশ্যাল মিডিয়াতে সাদিক বা শিবিরকে নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রচার করছে। রাজনৈতিক প্ল্যাটফর্মে এই বিষয়গুলো খুবই স্বাভাবিক। আমরা যে রাজনীতিটা করতে চাই, সেই রাজনীতিটা যদি এমন হয় যে এখান থেকে গঠনমূলক কিছু শেখা যাবে, সেটা হলো রাজনীতি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে 20 বছর ধরে যে দলগুলো একসাথে লড়েছে, 20 বছর ধরে যারা বহু ঝঞ্ঝা পেরিয়েছে, লড়াই সংগ্রাম করেছে একসাথে, আলাদা হয়নি। সেই বিএনপি, জামাত, তাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে এখন কামড়া কামড়িটা এক প্রকার পশুর চেয়ে জঘন্য পর্যায়ে চলে গেছে। আমি আমার এই ভিডিওতে কয়েকটা বিষয় উল্লেখ করব, খেয়াল করবেন। আমি বরাবরই যে কথাটা বলি যে আমি একটা দলকে পছন্দ করতে পারি, সেই দলটাকে ঘৃণা করারও অধিকার আমার আছে। কারণ এই দলটাকে আমি আমার মাথা বিক্রি করে ভালোবাসি না। এই দলটার মধ্যে ভালো কিছু দেখেছি বলে ভালোবেসেছি, কিন্তু খারাপ কিছু দেখলে ঘৃণা করব না এমনটি না। লন্ডনে কোন একটি বিশেষ ডকুমেন্টেশনের কাজে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তাকে যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম, তিনি আমাকে বললেন যে মাসুম, এটার কি কোনো ডকুমেন্ট আছে তোমার কাছে? আমি বললাম যে ভাই আমার কাছে নেই। তাহলে এই পাঠটা বাদ দাও। আমি বললাম যে ভাই এটা ইতিহাসের পাতায় আছে, কিন্তু ডকুমেন্টেশন আমার কাছে নেই। তখন তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি 1000টা সত্যের মধ্যে যদি একটা মিথ্যা বা অস্পষ্ট সত্য দাও, যেটা স্পষ্ট কোনো সত্য ডকুমেন্ট তোমার কাছে নেই, মনে রাখবে তোমার 1000টা সত্য একটা মিথ্যা বা একটা অস্পষ্ট সত্যের কারণে হারিয়ে যাবে। আমি দুজন ব্যক্তির কথা খুব মনোযোগ দিয়ে আমি আমার ভিতরে আত্মস্থ করেছিলাম। একজন জনাব তারেক রহমান, কারণ একটা লম্বা সময় তার ভালোবাসা বা তার স্নেহ পেয়েছি, তার হাতে অনেক কিছু শিখেছি। আরেকজন ব্যক্তি ডক্টর জাকির নায়েক, তার প্রোগ্রাম আমার সরাসরি দেখার সুযোগ হয়েছিল। তো আজকে যে বিএনপিটাকে দেখছি, এটা তারেক রহমানের বিএনপি না। কেন যেন মনে হচ্ছে এটা পাড়াগাঁয়ের ওই যে ঝগড়াটে আছে না, বস্তির ঝগড়া করা কিছু দল, কারণ অকারণে সকাল বিকাল ঝগড়া করে বাংলাদেশের রাজনীতিটা এইরকম পর্যায়ে চলে গেছে।
মোনামি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষিকা। তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগের বক্তব্য আসতেই পারে। সাদেক কায়েমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে, ফ্যাক্ট চেকিং এ গিয়ে দেখা গেছে সবগুলো এআই দিয়ে বানানো পিকচার, একটারও সত্যতা নেই। একদিকে সাদেক কায়েমের চরিত্র হননের সঙ্গে মায়ের মতো একজন শিক্ষককে জড়ানো হলো। যারা এই ছবিগুলো ভাইরাল করেছেন, আমি আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিই। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে যথেষ্ট নোংরা ভাষায় প্রয়োগ করতেন, কিন্তু জিয়া পরিবারের একজন সদস্য কখনো শেখ পরিবারকে নিয়ে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি। জীবনে তারেক রহমান বেগম জিয়াকে শুনবেন না, শোনেননি, কখনো শোনেননি যে শেখ হাসিনার চারিত্রিক বিষয় নিয়ে কখনো বক্তব্য রেখেছে। শেখ মুজিবের চারিত্রিক কোনো ব্যাখ্যা তারা তুলে ধরেছেন, তাদেরকে সম্মান রেখেই তারেক রহমান কথা বলেছেন। তিনি গোপালগঞ্জে গিয়েও শেখ মুজিবের কবর জিয়ারত করেছেন এই তারেক রহমান, যার উপর এত জুলুম নির্যাতন করেছিল আওয়ামী লীগ। তো সেই শেখ হাসিনা বেগম জিয়াকে তার চরিত্র নিয়ে যথেষ্ট নোংরা ভাষা ব্যবহার করেছিলেন। মানে বেগম খালেদা জিয়ার চরিত্রকে এত খারাপ ভাবে প্রকাশ্যে গণমাধ্যমে তুলে ধরেছেন শেখ হাসিনা। তখন আমার বাবা একটা কথা বলেছিলেন টেলিভিশনে, যখন এই কথাটা শুনছিলেন তখন আমার বাবা বললেন যে যিনি খালেদা জিয়াকে নিয়ে এই বক্তব্য দিয়েছে, মনে রাখবে এই জাতির কাছে একদিন তারও কাপড় খুলে যাবে, এটা আল্লাহ প্রদত্ত হবে। আমার বাবা সেই কথাটা আমার মানে মাথার মধ্যে ঢুকেছিল। 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবন থেকে যা যা বের হয়ে আসছে আপনারা দেখেছেন না? মদের বোতল, কন্ডম থেকে শুরু করে এবং কি মানে মানুষের অন্তর্বাস থেকে শুরু করে সব বেরিয়ে আসছে। এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মানুষ যখন গণভবনে ঢুকেছে একে একে সব বেরিয়ে এসছে। খালেদা জিয়ার বাসা থেকে যখন তাকে উৎখাত করা হয় তখন ফেক ডিজিএফআই মদের বোতল বা আজে বাজে জিনিস সেখানে দিয়ে এটাকে প্রমাণের চেষ্টা করেছে। পরবর্তী কর্নেল মুস্তাফিজ এই কথাগুলো স্বীকার করেছেন, তখন তিনি ডিজিএফআই ছিলেন। আপনারা দেখেছেন যে এগুলো আওয়ামী সেনা সদস্যরা যারা ডিজিএফআই ছিলেন কিভাবে খালেদা জিয়ার বাসায় মদের বোতল আজে বাজে জিনিস দিয়ে ভিডিও করেছিল। এটা কিন্তু মানে আওয়ামী লীগেরই এই কর্নেল মুস্তাফিজ, তিনি পরবর্তী গণমাধ্যমে জানিয়েছেন এটা ফেক ছিল, এটা সাজানো ছিল। জাতির কাছে স্পষ্ট হয়েছে। কিন্তু গণভবন থেকে যা বেরিয়ে আসছে তার থেকে ভয়ঙ্কর বেশি কিছু বেরিয়ে আসছে। প্রশ্ন হলো, আল্লাহ কি প্রতিশোধ নিয়েছেন না? আজকে যারা এই অশ্লীল ফটোকার্ড বানাচ্ছেন, এআই দিয়ে ফেক গ্রাফিক্স করে ছবি বানাচ্ছেন, অ্যানিমেটেড বা বিভিন্ন ভাবে কি বলবো নিজেরা মেক করে ছবি ভাইরাল করছেন, আপনাদের প্রত্যেকের ঘরে মা, বোন বা নিজের সন্তান আছে, মেয়ে সন্তান আছে। আমি লিখে রেখে দিচ্ছি আপনাদের, আজ কাগজে লিখে রাখেন যারা আমার ভিডিও দেখছেন। আজ হোক 10 বছর পরে হোক, আপনার মা, বোন, আপনার কন্যা, আপনার স্ত্রী, কেউ না কেউ এভাবে কাপড় খুলবে। আল্লাহ লিখে রাখবেন, হবে। কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয়ের 2 ছেলে মহসিন এবং আল মামুন, তাদেরকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছিল শিবিরের অপরাধে। এরকম একটা ঘটনা আমি আপনাকে বলি। মহসিন এবং আল মামুন, মেবি নামটা আমার জন্মস্থান বড় হওয়া কিন্তু কুষ্টিয়াতে, সেই হিসাবে বলছি। এটা সমস্ত খবরপত্রের খবর এসছিল, সেখান থেকে এটা আমার পড়েছি, মনে আছে। যে ছেলেরা এই 2 ছেলেকে মেরেছিল তাদের মধ্যে 3 জন থেকে 4 জন পরবর্তী অপঘাতে মারা গেছে। একজন গাড়ি থেকে পড়ে মারা গেছে, একজন প্রতিপক্ষের হাতে জবাই হয়ে মারা গেছে। প্রতিশোধ কিন্তু আল্লাহ নেয়, আপনারা বোঝেন না হয়তো। আপনারা হয়তো তাৎক্ষণিক রাজনৈতিকভাবে গেইন করার জন্য খুব আনন্দ পান যে উনি আমার বিপক্ষের লোক, ওনাকে আমি কাপড় খুলে দিই। কাপড় খুলে দিয়ে আপনি খুব মজা পাচ্ছেন। কালকে আপনার নিজের মেয়েটার কোন একটা খারাপ ভিডিও লিক হতে পারে, কারণ আপনার মেয়েটা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে। আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ, আপনি যেমন অন্যের বিষয় তার গোপনীয়তা প্রকাশ করেছেন, এটা তো গোপনীয়তা না, আপনি তো মিথ্যা বানিয়েছেন। এখন কথাগুলো কেমন লাগছে আপনার কাছে বলেন? যারা এই কাজগুলো করছেন তাদেরকে বলছি, আজকে আমি শতাধিক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করেছি, এটা প্রক্রিয়া রেখেছি। যারাই মোনামি ম্যাডামকে নিয়ে এই খারাপ ছবি ব্যবহার করবেন তাদেরকে আমি আনফ্রেন্ড করা শুরু করেছি, সে যেই দলেরই হোক, চোখ বন্ধ করে। কারণ এই অশ্লীল ছবি দেখার জন্য ফেসবুকে বসি না।
রাষ্ট্র নিয়ে অনেক ভাবার কিছু আছে, রাষ্ট্রকে নিয়ে আমাদের অনেক কিছু করার আছে, সেগুলো নিয়ে আমরা না ভেবে আমরা আছি অন্যকে এইভাবে উল্লঙ্ঘ করতে। এটা রাজনীতির সংস্কার নয়। জনাব তারেক রহমানের যে বক্তব্যগুলো গত 5 তারিখের পর আপনারা দেখেছেন, আগের গুলো দেখেন, পরের গুলো দেখেন, একটি বক্তব্যের মধ্যে তিনি প্রতিপক্ষকে এইভাবে ঘায়েল করতে বলেছেন। তার বক্তব্যগুলো বিএনপির ছেলেরা, যুবদলের, ছাত্রদল বা এই অঙ্গ সংগঠনের একজন একটা লাইন আমাকে কমেন্টে বলতে পারবেন যারা বিএনপি করেন? কেউ শোনেন না, কেউ শোনেন না। সেই দিনই বিএনপির একজন স্থায়ী কমিটি নেতার সাথে কথা হচ্ছে, আমাদের নেতা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো যদি আমাদের কর্মীরা এতটুকু আত্মস্থ করত, আমাদের সংগঠনের এই দুরবস্থা তৈরি হতো না। সবাই আছে পোস্ট, পজিশন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পু লিগ, এইটা সেটা, এগুলো নিয়ে ব্যস্ত। দল ক্ষমতা আসলে কি হবে তো বুঝি, দল ক্ষমতা আসলে আপনার পাওয়ার বাড়বে, লুটপাট করবে, তাই তো? আপনি কি দলকে গঠনমূলক ভাবে কোথাও প্রেজেন্ট করার চিন্তা করছেন? দলটাকে আওয়ামী লীগ বানাতে চাইছেন? আওয়ামী লীগের পরিণতি কি দেখছেন? আমার বক্তব্য যদি মাহাদি আমিন আপনি শোনেন, আপনি আমার খুব প্রিয় একজন মানুষ, দলটার মধ্যে একটা গুণগত পরিবর্তন আনুন। এই কাপড় খোলার রাজনীতি আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে, খুব খারাপ দিকে নিয়ে যাবে। আমাদের প্রত্যেকের ঘরে আমাদের মা, বোন, স্ত্রী, সন্তান রয়েছে। এই ভয়টা আমাদের কুঁকড়ে খায়। আজকে আমি এই কথাগুলো বললাম, আমার মেয়ের ছবিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে মাথা কেটে একটা খারাপ ছবির সাথে লাগিয়ে দেবে। এটা ভয়ঙ্কর ব্যাধি। এইটা থেকে ভয়ঙ্কর অসুখ তৈরি হয়ে গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে, অন্যের ছবি ব্ল্যাকমেল করে এইভাবে সোশ্যাল মিডিয়া দেওয়ার ফলে সেই মেয়ে সুইসাইড করেছে। কল্পনা করতে পারেন এটা কত বড় ভয়ঙ্কর ব্যাপার? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি ম্যাডাম, তিনি সাইবার আইনে মামলা করেছেন। এবার পুলিশ মাঠে নামবে। যারা এই ফেক কাজগুলো করেছেন তাদের নাম প্রকাশ, দলীয় পরিচয় সব বেরিয়ে আসবে। ব্যক্তিগতভাবে আপনারা নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলো হেরে গেছেন, এই লজ্জা ঢাকতে এখন মানুষের চরিত্রকে এইভাবে উল্লঙ্ঘ করছেন। লজ্জা করে না? আল্লাহকে ভয় করেন না? মৃত্যুর পরে আল্লাহকে কি জবাব দেবেন? আপনি যদি আমাকে এইভাবে অন্যের কাছে হেয় প্রতিপন্ন করেন, আপনি যদি আমাকে নিয়ে এইভাবে মিথ্যা অশ্লীল ছবি প্রকাশ করেন, কাল হাসরের ময়দানে তো আপনি আমার কাছে ক্ষমা চাইতে আসবেন, তাই তো? আমি কি আপনাকে ক্ষমা করব? আর আমি যদি আপনাকে ক্ষমা না করি, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আমি বলছি না, এটা কোরআন এবং হাদিসের বক্তব্য। তাহলে রাজনৈতিকভাবে বিএনপি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, এই যে একে অপরকে ঘায়েল করার জন্য যে মিথ্যাচারগুলো করছেন, মানুষের চরিত্রকে এইভাবে যে অশ্লীল ভাবে উল্লঙ্ঘ করছেন, আপনার লাভটা কি? এই যে 300 আসনে এবার মনোনয়ন দিবে বিএনপি, এর মধ্যে বহু জনপ্রিয় নেতা বাদ পড়বে। যারা বাদ পড়বেন তারা কিন্তু বিগত সময়ে অনেক লড়াই সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, কিন্তু বাদ পড়ে যাবেন। তারপর তারা বিএনপির সাথে অভিমান করবেন। এরপর আসছে নির্বাচনে বহুত খুনাখুনি করবেন। মনে রাখবেন, ওই যে খুনাখুনি হবে, বহু লোক প্রাণ যাবে, এদের মধ্যেই অনেকে আছে এরকম। আল্লাহ একটা প্রতিশোধ আরেকভাবে নেবে। তাই বলছি, আপনি যদি মুসলিম হন আর আপনার পিতামাতার বৈধ সন্তান হন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেন, রাজনৈতিক কারণে এইভাবে কারো বিরুদ্ধে অপপ্রচার করবেন না। কাউকে সমাজের কাছে, জাতির কাছে এভাবে উল্লঙ্ঘ করবেন না। আপনি কারো গোপনীয়তা লুকিয়ে রাখলে আল্লাহ আপনার গোপনীয়তা লুকিয়ে রাখবে। যদি আপনি এভাবে অন্যের কাপড় খুলতে যান, আপনার ঘর একদিন উলঙ্গ হয়ে যাবে। মোনামি ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। আপনার মতো শিক্ষিকাকে আমরা চাই। বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনার মতো সাহসী শিক্ষিকারা এগিয়ে আসুন। মনে রাখবেন, ঘৃণার চেয়ে ভালোবাসার শক্তি বেশি। মোনামি ম্যাডাম, আমাদের সবার ভালোবাসার দোয়া, শ্রদ্ধা আপনার জন্য। দর্শক, চলে আসছি এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। জামাত ইসলাম, চরমোনাই, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু দল, অর্থাৎ 8টি সমমনা দল গুরুত্বপূর্ণ বৈঠক করে তারা আজকে প্রেস কনফারেন্স করেছে। সংশোধিত আর পিও বহাল রাখার দাবি জানিয়ে জামাতে ইসলামী সহ সমমনা 8টি দল আজকে এই প্রেস ব্রিফিং করলো এবং তারা বলছে একই সঙ্গে যে তাদের 5টি দফা রয়েছে, এই 5টি দফা বাস্তবায়নে সরকারকে দাবি জানিয়ে বলছে যদি এগুলো বাস্তবায়ন করা না হয়, আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে এবং ঢাকায় গণমিছিল
কর্মসূচি পালন করা হবে। তারপরেও যদি কোন রকম বাস্তবায়ন না হয়, তারপরের মঙ্গলবার তারা সারা দেশে বিক্ষোভ করবে, এই ঘোষণাটি দিয়েছে। দর্শক, সেখানে মামুনুল হক সাংবাদিকদের সাথে কথা বলেছেন, চরমনের আমিরও কথা বলেছেন। চরমনের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, রেজাউল করিম এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মামুনুল হক মানে যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তারা দীর্ঘ 16 বছর লড়াই করেছেন হাসিনার বিরুদ্ধে। এখন তারা রাজনৈতিকভাবে অস্থিরতা চান না, তারা চান একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং প্রয়োজনে সব দল তারা আবারও বসতে রাজি আছেন। কিন্তু যে বিষয়টি ঘটছে এখন বাংলাদেশে এটা অনভিপ্রেত। তারা বলছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ অন্য দাবিগুলো বাস্তবায়নের নিজ নিজ দল ও যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাব। তার মানে যে দাবিগুলো, এর মধ্যে প্রধান যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট এবং উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষে পিআর, এই বিষয়গুলো তাদের আলোচনায় চলে এসছে। এখন যে বিষয়টা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বললেন যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি প্রধান উপদেষ্টা কোনো পক্ষপাতিত্ব না নিয়ে রেফারির ভূমিকা পালন করবেন, কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট করে কোনো লাভ নেই। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার দাবিকে ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। চরমনাই পীর বলেন, আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে চাচ্ছি। অর্থাৎ যে ফেব্রুয়ারি ডেডলাইন দেওয়া হয়েছে, এটা জুলাই সনদের ভিত্তিতেই চরমনাই এই নির্বাচনটি চাইছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, সবাই মিলে বসে এসব সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি, সমাধান করতে আর কি আহ্বান জানিয়েছেন তিনি। এখন হঠাৎ করে আবার খবর পাওয়া গেল আমাদের বিএনপির এই মুহূর্তে যিনি সবচেয়ে পাওয়ারফুল নেতা, স্পোকম্যান সালাউদ্দিন আহমেদ, তিনি লন্ডনের চলে গেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন, কিন্তু আজকে আবার স্থায়ী কমিটির মিটিংও চলছে। জানা গেছে যে 8:30টার দিকে, রোববার 8:30টার দিকে তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তবে দলীয় কয়েকটি সূত্র বলছে যে জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে তারেক রহমান লন্ডনে ডেকেছেন বলে তিনি সফরে গেছেন, অর্থাৎ সেখান থেকেও কোনো ভালো সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে গেছে, প্রার্থী চূড়ান্তের সম্ভাবনা রয়েছে। শিগগিরই আমরা জানতে পারবো কে হচ্ছেন, কোন আসনের চূড়ান্ত তালিকা থাকছেন, কে সবুজ বা গ্রিন সিগন্যাল পাচ্ছেন, এই বিষয়গুলো আলোচনায় আসবে। দর্শক, একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রতিটা দলই রাজনৈতিকভাবে নিজেকে ক্ষমতার চেয়ারে বসাবার জন্য এগুলো করছে। আজকে যদি আবার হাসিনা দেশে ঢুকে যায়, দেখবেন সকল দল এক প্ল্যাটফর্মে চলে আসবে, তখন বিএনপি সকল চুক্তি মেনে নেবে, জামাতও মেনে নেবে। জুলাই সনদ আগে পড়ে না। আওয়ামী লীগ শুধু ধরেন স্বপ্নের মতো কেটে গেছে আমাদের 15 মাস। হাসিনা যদি এখন আবার দেখা যায় ক্ষমতার চেয়ারে বসে আছে, বিএনপিকে যদি একটি শর্ত মানা হয়, বিএনপি রাজি, জামাতও রাজি, কিন্তু এখন প্রতিটা দল ছোট ছোট ইস্যুগুলোতেও রাজি না। যে দল মানে বিএনপি বলেছিল একজন নেতা পরপর 2বারের বেশি থাকতে পারবে না, এই বিষয়ে তারা রাজি, এখন তারা এই বিষয়ে রাজি না। আবার একজন ব্যক্তি দলের প্রধান হবেন, আবার রাষ্ট্রের মানে ক্ষমতার প্রধান হবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বসবেন, এটিও তারা নোট অফ ডিসেন্টে ফেলেছে। তো সবগুলো বিষয় মিলে আমার মনে হয় রাষ্ট্রকে বা দেশকে কিছু দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক চর্চায় কিছু পরিবর্তন আসা খুব জরুরি। আর এই জুলাই বা এই রক্ত সংগ্রামের পর 2000 মানুষের প্রাণের বিনিময়, 40,000 মানুষের কি বলবো রক্তের বিনিময়, আমরা যদি এবার কোনো সমাধান খুঁজতে না পারি, বিশ্বাস করেন কশিনকালেও বাংলাদেশ আর কোনোদিন পথ খুঁজে পাবে না। এই সুযোগটিতে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, বাংলাদেশের 20 কোটি মানুষ বা 18 কোটি মানুষ এই রাজনৈতিক দলগুলোকে থুতু ছেটাবে, বলবে, আর হাসিনা এসে বলবে, কই সব দোষ তো আমারই ছিল, যে মাঠে আমি ছিলাম না সেই মাঠে কি পেরেছে? জামায়াত বিএনপি যারা একসাথে ছিল, আমাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা
এক টেবিলে বসে একটা সমাধান করতে, একটা নির্বাচন দিতে পারেনি। তার মানে শেখ হাসিনার হাতে নতুন বয়ান তুলে দেওয়ার এই বন্দোবস্ত করছে এখন বিএনপি জামাত। এখান থেকে যদি কোনোভাবে বিএনপি জামাত বেরিয়ে আসতে না পারে, মনে রাখবেন ইতিমধ্যে অনেকে বলতে শুরু করছেন হাসিনাই তো ভালো ছিল। এই হাসিনাই তো ভালো ছিল, এই জোয়ারটা খুব ভয়ঙ্কর জোয়ার সৃষ্টি হবে। তাই বলবো বিএনপি এবং জামাতকে কামড়াকামড়ি বন্ধ করেন। আমরা রাজনৈতিক দলের কামড়াকামড়ি দেখতে চাই না, এবার দেখতে চাই আপনারা দেশটাকে নিয়ে এগিয়ে যাবেন। যদি না পারেন প্লিজ রাজনীতি ছেড়ে দেন, কারণ এই দেশের রাজনীতি প্রত্যেকে পকেটের জন্য করে আর দলের জন্য করে, কেউ দেশ এবং দেশের মানুষের জন্য করে না।